যে আমি যা চোখে দেখি সেটাই তো সব না। 19 শতকের মূল চিন্তা ছিল সিইং ইজ নোয়িং। আজ আমাদের 15 নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রামের পর্ব 7। একটা বিষয়ের ওপর একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হলে পরে সেটা নিয়ে আলোচনা হয়। এই চলতি প্রোগ্রামের 15 নম্বর প্রোগ্রামের বিষয় আর্ট মুভমেন্ট। সঙ্গে আছেন মিতালি দাস, বিশ্বজিৎ মুখার্জি, সুদীপ রক্ষিত ও নবকুমার চক্রবর্তী। কোনো প্রশ্ন বা মন্তব্য নিচের কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে আমরা ওখানেই উত্তর দেব। প্রশ্ন? আচ্ছা, আমি একটা সংযোজন আছে, গোটা দুয়েক সংযোজন। আমি এই নাবিদের কথা বলেছিলাম পোস্ট ইমপ্রেশনিজমের পর্বে। এটা আমার আরেকটু বলা উচিত ছিল, পরে বুঝলাম এটা খুব ভুল। নাবিরা, নাবি যারা নিজেদের বলতো, এরা হচ্ছে ওই 18, 19, 20, 21 বছরের কিছু আর্টিস্ট, যারা পল গঙ্গার চারপাশে জড়ো হয়েছিল ওই পঁতাভ বলে ওই জায়গাটায়, যে আর্টিস্ট কলোনিতে। তারা একটা মুভমেন্ট শুরু করে সিম্বলিজম, এই পর্যন্ত বলেছিলাম। কিন্তু যেটা আমার বলা উচিত ছিল, এটা কিন্তু একটা মুভমেন্ট। পোস্ট ইমপ্রেশনিজমের পোস্ট ইমপ্রেশনিজমটা তো একটা আমব্রেলা টার্ম, একটা ছাতার মতো। সেটা মুভমেন্ট হলো, আমি ওই স্টার দিয়েছিলাম। কিন্তু পোস্ট ইমপ্রেশনিজমের অধীনে নাবি কিন্তু ছিল, নাবি মানে মুভমেন্টের নাম সিম্বলিজম, গ্রুপটার নাম ছিল নাবি, নিজেদের নাবি বলতো। নাবি মানে প্রফেট। আহ, এটা কিন্তু একটা মুভমেন্ট বলে রেকগনাইজ করা উচিত। এদের একটা ইস্তেহার ছিল, যার জন্য বড় হাতের এম দিয়েছি। সেই ইস্তেহারটা প্রথম ইস্তেহার হিসেবে গণ্য হয় একটা লেখা, অ্যালবার্ট অরিয়েরের লেখা, সিম্বলিস্ট পেন্টিং, পল গগা। গগাকে নিয়েই লেখা, কিন্তু ওইটাই হয়ে যায় নাবিদের ইস্তাহার। 1891 সালে এটা বেরোয় একটা ম্যাগাজিনে। এবং এইটাই তাদের ইস্তাহার। এবং এটা স্টাইল বেসড মুভমেন্ট আমি বলবো। 1880-র দশক থেকে অ্যাবাউট 1910 পর্যন্ত এই মুভমেন্টটা অন্তত তাদের দেখা যেত কথাবার্তা বলতে। এই যে লিস্ট দিয়েছি তার মধ্যে, এই নামের লিস্ট, তার মধ্যে মরিস ডেনিসের ওই ফেমাস যে মন্তব্যটা, যে একটা ছবি হচ্ছে ঘোড়া বা কিছুর আগে সেটা হচ্ছে ছবি। এই যে ফ্ল্যাটনেস এবং ছবি ছবি, আর্ট ফর আর্ট সেক এর যে প্রথম আহ, ইয়ে আর কি, ও- অভ্যুত্থান, অভ্যুত্থান বলা উচিত না, আর্ট ফর আর্ট সেকের যে উদয় হওয়া আর্ট সিনে, এই এই মন্তব্যটা তার একেবারে প্রথমের দিকের। আর এই নাবিরা আহ, একটু পরের দিকে 1900-র আশেপাশে এদের মধ্যে কয়েকজন খুব গোঁড়া হয়ে ওঠে। এবং খুব এদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ছিল, স্পিরিচুয়ালিজমের ব্যাপার ছিল। রঙের ব্যবহার বা এর মধ্যে বা আর্টের মধ্যে একটা স্পিরিচুয়ালিজমের ব্যাপার ছিল। আহ, যদিও আর্ট ফর আর্ট সেক তার থেকে আলাদা। আর্ট ফর আর্ট সেক এখানে আমি তা বলছি না। এরা প্রথমে বলছে, এই মরিস ডেনিস, যে পিকচার একটা ঘোড়া বা ফিমেল নিউড কিছুর আগে সেটা ছবি, এই পর্যন্ত বলছে। এইটাই পরে একেবারে ফর্মাল এক্সপেরিমেন্টে চলে যাবে। তো এদের মধ্যে একটা স্পিরিচুয়ালিজমের ব্যাপার ছিল, যেটা দু একজন এদের মধ্যে, আমি জানি না এক্স্যাক্টলি কে, কারা, একটু মানে ধর্মীয় গোঁড়ামির দিকে চলে যায়। সিম্বলিস্টরা অনেকটা অবসেসড হয়ে পড়ে, এদের মধ্যে কয়েকজন অবসেসড হয়ে পড়ে, রঙের ব্যবহার থেকে একটা টেনে নিয়ে স্পিরিচুয়ালিজম, ধর্ম এই দিকে চলে যায়। তারপরে আস্তে আস্তে ওটা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসার ওই মুহূর্তটায় সবকিছুই এলোমেলো হয়ে যায় আর কি। সুতরাং এই কিন্তু এই 1880-র দশক থেকে, 80-র শেষ থেকে 1910 পর্যন্ত আমরা এটাকে মুভমেন্ট বলে রেকগনাইজ করা উচিত। আর একটা জিনিস, এই ছবিটা আমি দেখিয়েছিলাম তুলুজ লোত্রেকে, বলেছিলাম এখানে এই যে নাইট ক্লাবে গিয়ে এই যে তার যে পরিবেশ, ওখানে ম্যাক্সিমাম সময় স্কেচ করতেন উনি ওখানে বসে, তারপরে হয়তো পেন্টিং করলে হয়তো বাড়ি গিয়ে করতেন। আর এইখানে বলেছিলাম ওর যে ওই
এক কাজিন ছিল যাকে বলেছিল, ওরা তো, আমি এটা বলেছিলাম বোধহয় যে এরা তুলুজ লোত্রেক ছিল খুব, আহ, তুলুজ হচ্ছে সাদার্ন ফ্রান্সের একটা জায়গা, তুলুজ, তুলুজের জমিদার, তুলুজের, এরা লোত্রেক হচ্ছে এদের উপাধি, রায় বাহাদুরের মতো, তুলুজের লোত্রেক, সে না হাইফেন দেওয়া। তো ওই বাবা মা এই কাজিনকে বোধহয় পয়সা টয়সাও দিত যে ওকে গার্ড করবে, যেহেতু ওর দুর্বল শরীর। এইখানে আমি বলেছিলাম এই কাজিন, এইটা হচ্ছে তুলুজ লোত্রেক, এটা ও দেখাতে ভুলে গিয়েছিলাম। আর বাকিটা এই পরিবেশ, দেগার দ্বারা প্রভাবিত, এটসেট্রা, কিভাবে লাইট গুলোকে বিভিন্ন জায়গায় লাইট দিয়ে আমাদের চোখটাকে নিয়ে যায়, বা অসামান্য কম্পোজিশন, এটা ভাবলাম বলে। আমি একটুখানি এটা স্ক্রিন শেয়ার থেকে বেরোতে হলো, এটা বলার একটু কথা আছে। এই যে আহ, এক একটা করে, এক একটা বা দুটো করে মুভমেন্ট দেখাচ্ছি এক একদিন, এটা নিয়ে আমি ভাবছিলাম সেদিন, প্রথমে আমি বলেছিলাম কি দুরাশা, আমি বলেছিলাম 4টে কি 5টা পর্বে হয়ে যাবে, মানে ভেবেছিলাম পর পর এক এক দিনে 4টে 5টা 6টা করে মুভমেন্ট একটু একটু করে বলে। তারপরে তো আমি দেখলাম ওটা এভাবে আমি করতে চাই না, এত সুপারফিশিয়াল ভাবে পড়ার মানে হয় না। এবার একটু কম্প্রিহেন্সিভ করতে গেলে কতদূর যেতে হবে তাই নিয়ে আমার সমস্যা চলছেই। তো উল্টো দিকে এক একদিন এক একটা করা, সবগুলো এক একদিন এক একটা করতে হবে না, সব মুভমেন্টের সমান তাৎপর্যও নেই, এবং সব মুভমেন্ট সম্পর্কে সমান ইনফরমেশনও নেই, এবং খুব ক্ষণস্থায়ী কিছু মুভমেন্ট ছিল। আবার ক্ষণস্থায়ী হলে বিরাট তাৎপর্য আছে, যেরকম আজকের ফভিজম। কিন্তু ক্ষণস্থায়ী আবার খুব একটা তাৎপর্য নেই, এরকম মুভমেন্ট হয়েছে, আমি যেগুলো কথা বলছি সেগুলো একদিনে 3-4টে বলা যাবে। কিন্তু কিছু কিছু মুভমেন্টের তো আমাকে ঠিক মতো বলতে গেলে ওই উল্টো দিকে আমি বলেছিলাম যে এক একদিনে এক একটা, সেটাও চলবে না। আমি বলেছিলাম যে ইমপ্রেশনিজম দেখাচ্ছি একদিনে একটা, তারপরে আমি ইয়ে করে দেবো দুটো তিনটে, তা দুটো করেছিলাম, প্রি র্যাফেলাইট আর আর্ট নুভো, তারপরে আবার পোস্ট ইমপ্রেশনিজম একটা হয়ে গেল। আজকের জন্য আমি ফভিজম আর এক্সপ্রেশনিজম করব ভেবেছিলাম, তারপরে রিসার্চ করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে দেখি হবে না। ফভিজমেরই অনেকটা মানে ওজন আছে, তারপরে এক্সপ্রেশন মানে জার্মান এক্সপ্রেশনিজমের আবার দুটো গ্রুপ ছিল, দ্য ব্রিজ আর ব্লু রাইড, সেটা সব নিয়ে তাহলে দীর্ঘ হয়ে যাবে সে প্রোগ্রাম, মানে আমার প্রেজেন্টেশনই হবে 1.5-2 ঘন্টা, কোনো মানে হয় না। সেই জন্য আমি আজকে ফভিজমের ওপরেই করছি আর কি। এর পরের দিন জার্মান এক্সপ্রেশনিজম আমাকে একটাই করতে হবে। তো এবার যে এগোবো, ওই মানে দুটোর বেশি খুব ছোট ক্ষণস্থায়ী মুভমেন্ট হলে তাৎপর্য নেই, তাহলে 3টেও হতে পারে, এর বেশি আমার মনে হয় না আমি করতে পারবো। সুতরাং এটা চলবে অনন্তকাল, না হলেও চলবে। তাহলে এখানে আজকে ফভিজম, এখানে দাগ বোল্ড দেওয়া রয়েছে। ফভিজমকে আমি বলছি স্টাইল বেসড, এটা আইডেন্টিটি বেসড নয়। আহ, আমি আইডেন্টিটি বলছি, আইডিয়া বেসড নয়। এটার খুব ক্ষণস্থায়ী কিন্তু তাৎপর্যপূর্ণ মুভমেন্ট, কেন সেটা একটু বোঝার আছে। 1905 মোটামুটি ফভিজমের আত্মপ্রকাশ, 1905-এ। অ্যাবাউট 1908-এর মধ্যে ইয়ে হয়ে গেছে, ওটা ডিফিউজ করে গেছে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত তাৎপর্যপূর্ণ মুভমেন্ট। ফিন দ্য সিয়াকলে, লা বেল এপক, এগুলো আসছে। কেউ কেউ বলে লা বেল এপক হচ্ছে 1900-র পর থেকে, কেউ কেউ বলে 1880 থেকে, ওই যে বিউটিফুল এরা, সেটাই ধরা হয়। তা এই এই যে ফিন দ্য সিয়াকলে, লা বেল এপক, এগুলো কিন্তু প্রযোজ্য। সেটা আমি প্রি র্যাফেলাইটের ক্ষেত্রে বলেছিলাম, তার আগে ইমপ্রেশনিজমের শেষের দিকেও বোধহয় বলে, পোস্ট ইমপ্রেশনিজমে তো বলেইছি। আম, এর মধ্যে যেটা হয়েছে, সালন, যেটা একমাত্র আগে এক্সিবিশন ছিল ছবি দেখানো, সেটার একটা বিবর্তন হয়েছে, এভলিউশন অফ দ্য সালন। প্রথমে হলো 1863-তে গভর্নমেন্ট থেকে দেখলো সালনতে প্রচুর ছবি রিজেক্টেড হচ্ছে, কেন? তার মানে কনসারভেটিভ আর নতুন চিন্তার একটা ক্ল্যাশ হচ্ছে। তখন একটা সালন দে রেফিউজে বলে 1863 সালে একটা
বিকল্প সালন হলো যখন সালন এক্সিবিশন হচ্ছে তার পাশাপাশি বাইরে অন্য হলে সেখানে সালন রিজেক্টেড ছবি নিয়ে যেখানেই তোমার মানে এর সব ছবি দেখানো হয়েছিল উঠতি ইমপ্রেশনিস্টদের 1863-তে। তারপর হলো সেইটা থেকে বিবর্তন হয়ে 1884-তে তৈরি হলো সোসিয়েতে des আর্টিস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট সোসাইটি। এটাকে এগুলো সব সালা থেকে মানে শাখা প্রশাখা বেরোচ্ছে আর কি, যার ওপর সালাতে যে ওই যে কনসারভেটিভ যে একাডেমিক লোকজনের যে প্রভাব সেইটা ছিল না। সালা সোসিয়েতে des artistes indépendants হলো 1884-তে, আর সালন দোতম মানে অটাম সালন শরৎকালের সালন হলো 1903 সালে শুরু। তার মানে বুঝতে পারছো সমাজ বদলাচ্ছে, সমাজের রুচি বদলাচ্ছে, অন্য অনেক ব্যাপারে পরিবর্তন আসছে। ওই যে আগের দিন আমরা অস্থিরতার আলোচনা করছিলাম, তার মধ্যে এক্সিবিশন প্র্যাকটিস, এবং এর পাশাপাশি কিন্তু ভুলে যেও না গ্যালারি সিস্টেমটা শুরু হয়ে গেছে। সুতরাং একটা বিরাট চেঞ্জ ঘটছে আর্টের জগতে। সালাদ এই সালাদতম যেটা 1905-এর অটাম সালন, সেইটাকে বলা হয় ফভ সালন, মানে আনঅফিসিয়ালি। কেননা 1905-এর ওই সালতে এই ফভ যে ছবি আমরা যেগুলোকে ফভিজম বলি আজকে, সেগুলো দেখানো হয়। ওটার নাম হয়ে গেছিল ফভ সালন। লুই ভক্সেল বলে যে ক্রিটিক, এর নাম বেঁচে আছে, এক নাম করা ক্রিটিক ছিল, কিন্তু এর নাম বেঁচে আছে দুটো কারণে। একটা হচ্ছে ফভিজম নামটা এ দিয়েছিল, কিউবিজম নামটাও এ দিয়েছিল, সুতরাং একে আবার আমি আনবো কিউবিজমের সময়। আহ এ ঘরে ঢুকে বলেছিল দোনাতেল্লো পাখমি লে ফোভ। ফভ মানে ফ্রেঞ্চে হচ্ছে ওয়াইল্ড বিস্ট, বুনো জন্তু। আর এই যে ঘরে এই ফভ আর্টিস্টদের ছবি ছিল, সেখানে কেন জানি না, আমি এর ডিটেল জানি না, একটা দোনাতেল্লো হচ্ছে মিকেলাঞ্জেলোর আগের জেনারেশনের রেনেসান্স স্কাল্পচার, তার একটা ক্লাসিক্যাল স্কাল্পচার ছিল, মানে রেনেসান্স স্কাল্পচার ছিল। হ্যাঁ, ও ঢুকে বলে দোনাত এই মানে বুনো জন্তুদের মাঝে দোনাতেল্লো, দোনাতেল্লো পাখমি লেফোভ, এটা বলে উঠেছিল। এবং তারপরে সে বলেছিল সেলাফোভ, এরা তো সব ওয়াইল্ড বিস্ট। এখন কথাটা মানে সমালোচনা গালাগালে ইয়ের নিন্দার জায়গা থেকেই বলে যে অনেকে অনেক স্কলার মনে করে ওর অনেকটা স্নেহের চোখেও দেখতো। এরা মাতিস একটু বড় বয়সে, কিন্তু অন্যরা ইয়াং, একটা প্রশ্রয়ের জায়গা নাকি ছিল। কিন্তু যাই হোক খুব একটা খুশি ছিল না। সুতরাং এই দুটো ইয়েতে, এবং ইমপ্রেশনিজমও বলেছিল অন্য ক্রিটিকরা, যে এটা তো ইমপ্রেশন, এই কি যে মানে এগুলো নিন্দা, মোটামুটি ধরা যায় নিন্দার টার্ম, কিউবিজমে তাই হবে। তা লুই ভক্সেল বিরাট নাম তাই জন্যে। আম, এটা কোনো কোহেরেন্ট মুভমেন্ট নেই, এটাকে বলছি এদিকে দেখো, এটাকে বলছি যে একটা মুভমেন্ট। এখানে আমি কোন রকম ইয়ে দিইনি তোমার, আহ ইস্তাহার তো নয়, কোনো ছোট হাতের এমও দিইনি। ফভিজম নিয়ে এমনি রিভিউ টিভিউ হয়েছে, ফভিজমের কোনো রকম যে ব্যাক করার জন্য তাত্ত্বিক লেখা ছিল না, এটা এত ক্ষণস্থায়ী, তাত্ত্বিক লেখা হওয়ার সময়ও ছিল না। কারণ প্রত্যেকেই এর মধ্যে পার্সোনাল একটা জায়গা, অথেন্টিসিটি, পার্সোনাল অথেন্টিসিটি অ্যাচিভ করবে, সেইটাই বড় ছিল। কোনো গ্রুপ ভিত্তিক চিন্তা ছিল না, যেটা তোমার এই নাবিদের মধ্যে ছিল না, ছিল না। আম, এরা সবাই ছিল, ইভেন মাতিস, গুস্তাভ মুরো বলেছিলাম আমি, পোস্ট ইমপ্রেশনিজমে দেখিয়েছিলাম, গুস্তাভ খুব নাম করা টিচার ছিলেন একলের। এরা সবাই একলে ট্রেন্ড, এবং গুস্তাভ মুরো ছিলেন ওই অনেকটা আমাদের বাঁধন দাসের মতো। উনি ছিলেন র্যাডিক্যাল টিচার, উনি নতুন চিন্তা ভাবনা দিতেন। মানে আমার জানা, আমার জেনারেশনে কলকাতায় আর্ট কলেজের সার্কেলে র্যাডিক্যাল শিক্ষক, অনেক ভালো শিক্ষক নিশ্চয়ই ছিলেন, কিন্তু র্যাডিক্যাল শিক্ষক যেটা ছাত্রদের মানে মাথা একেবারে ওলট পালট করে দেওয়া, যে বাঁধন দাস। এটা গুস্তাভ মুহ অনেকটা বাঁধন দাসের মতো ছিলেন, ম্যাভেরিক, সব অদ্ভুত নতুন সব চিন্তা দিতেন। গুস্তাভ নিজেও খুব বিখ্যাত পেন্টার ছিলেন, এবং তা এরা সবাই মুড়োর ছাত্র ছিল। মুড়োর ব্যাপারটা ছিল ছাত্রদের তুমি যাই করো নতুন ভাবে ভাবো, কিন্তু নিজে একলের শিক্ষক, কিন্তু বলতো নতুন ভাবে ভাবো, এই আর কি। তা
ফভিজমের যেটা মূল জায়গা সেটা হচ্ছে ক্রোম্যাটিক ইন্টেন্সিটি অফ কালার। ক্রোম্যাটিক বাংলা করে বর্ণ ছটা, মানে রং, রংই হচ্ছে ফভিসদের মূল জায়গা আর কি। ক্রোম্যাটিক ইন্টেন্সিটি অফ কালার, রঙের যে ছটা, সেটাকে বিভিন্ন ভাবে এক্সপ্রেসিভ কাজে লাগানো। এরা নিয়েছিল ইমপ্রেশনিস্টদের যে ডিরেক্টনেস, একেবারে নেচারের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট, সেটা তার সঙ্গে জুড়ে ছিল পোস্ট ইমপ্রেশনিস্টদের যে আহ, আহ, রং বা রেখা যাই বলো, সেটা নিয়ে যে একটা অভিব্যক্তির গভীরতা। আমি ইমপ্রেশনিস্টরা অভিব্যক্তি নিয়ে চিন্তিত ছিল না। পোস্ট ইমপ্রেশনিস্ট বিভিন্ন ধরনের, তারা সব বিভিন্ন ডাইভার্সিটি ছিল পোস্ট ইমপ্রেশনিস্টদের, বিভিন্ন ধরনের আর্টিস্টের। ভ্যান গগের তফাৎ ছিল, কিন্তু একটা ভেতরের এই যে আমি বলেছিলাম বহির্মুখী আর অন্তর্মুখী দুটো ভাগে ভাগ করেছিলাম, কিন্তু ওটা তো ওইরকম ভাগ না। মানে বহির্মুখী অন্তর্মুখীর মাঝখানে আমি ভ্যান গগকে রেখেছিলাম বহির্মুখী অন্তর্মুখী দুটোর মিশ্রিত চিন্তাধারা ছিল, এই জায়গাটা নিয়েছে। আচ্ছা, প্লেয়ার গুলোকে দেখিয়ে রাখি। অনিল মাথি, ইনি সবচেয়ে ইয়ে ছিলেন, বয়স্ক, এবং ইনি সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন, না সবচেয়ে বেশি দিন না, তারপরেও মারা গেছে। ওর থেকে ইয়াং যারা ছিল পরে মারা গেছে, এরা সব 20th সেঞ্চুরির মাঝামাঝি পর্যন্ত বেঁচেছে, কিন্তু উনি মাতিসই সবচেয়ে, মানে কি বলবো, গিফটেড এবং ট্যালেন্টেড আর্টিস্ট ছিলেন আর কি। লুই ভক্সেল, এই যে ক্রিটিক যার কথা বললাম, তার ছবিও দেখানো উচিত। জর্জ রুও, মরিস দ্য ভ্লামিঙ্ক, 1958-50-এর দশকে মারা গেছে। রাউল দুফি। ফভিজমটা এতই কম সময়ের জন্য ছিল, ওটা ফ্রেঞ্চি মুভমেন্টটার পরে হয়েছে ইন্টারন্যাশনাল, মানে ফভিজম ভেঙে ভেঙে গিয়ে তার বিভিন্ন এলিমেন্ট ইন্টারন্যাশনালি প্রভাবিত করেছে, কিন্তু যখন হয়েছিল 5 থেকে 7-8 ইন্টারন্যাশনালি ছিল, বা ওই 10 পর্যন্ত মোটামুটি। আমাদের দেখা ছিলেন সবচেয়ে ছোট এদের মধ্যে, 54-তে মারা গেছে। আচ্ছা, এটা হচ্ছে মাছের খুব খারাপ ছবি, কিন্তু এর থেকে বেটার ছবি। মাতিসের প্রথম দিককার স্টুডেন্ট থেকে বেরোনোর ওই সময়টা, যে স্টার্ট করেছে বেরোনোর সময় কাজ, ডিনার টেবিল, এটার কারণ আছে, আমি পরে দেখাবো। ওই ছবিটার মধ্যে মোটামুটি একটা রিয়েল, মানে ইমপ্রেশনিস্টদের দিকে তাকাচ্ছে, বোঝা যায় একটা, যেখানে পুরোপুরি পার্সপেক্টিভে নাই, টেবিলটা একটু এটা ওঠা আছে, কিন্তু ওভারঅল রিফ্লেকশন টিফ্লেকশন দিয়ে এটা একটা ইমপ্রেশনিস্ট দের দিকে তাকিয়ে ছবিটা করার, ঘরের ডেপথটা ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে ইত্যাদি। কিন্তু তারপরে মাতিস এই 4-5 নাগাদ চলে যান এই ধরনের কাজে। লুকস কাম এ ভোলাপ্তি, মানে লাক্সুরি, পিস অ্যান্ড প্লেজার, বিচের এই ধরনের। এখানে উনি কিন্তু এখানে যে সুরার যেটা দেখেছি, ডিভিশনিজম বলেছি, এখানে মাতিসের এটাতে কিন্তু আমি পয়েন্টিলিজমই বলবো। উনি এখানে সুরার ওই যে এই কালারের পাশে ওই কালার অত মাইনিউটলি ভাবছেন না। উনি মানে সবকিছুর মধ্যে একটা এনার্জি। আর এই এই যে কয়জনে দেখালাম, তারা সবাই মোটামুটি কালার ব্যবহার করতেন, কখনো কখনো মেশাতেন, কিন্তু মোটামুটি মাতিস তো এই পর্যায়ে সবই কালার ব্যবহার করতেন। আহ, এই যে মানে এর মধ্যে একটা চাঞ্চল্য রয়েছে, সুরার সারফেসে কোনো চাঞ্চল্য নেই। তুমি ছবিটা তো বিশাল ছবি, সামনে দাঁড়ালে বুঝতে পারবে ভীষণ স্থিরতা আছে। সব ওই ডট দিয়ে করা, কিন্তু ভীষণ স্থিরতা আছে, কারণ ডটগুলো দিতে 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 এমন একটা ভলিউম তৈরি করছে যে এদিকে একটা একটা এরকম রিজিড ব্যাপার আছে বডিগুলোর, কিন্তু তার মধ্যে ভলিউম আছে, অনেকটা ইজিপশিয়ান এর মতো, ইজিপশিয়ান ছবির মতো। যদিও ইজিপশিয়ান ছবি ডট দিয়ে করেনি, কিন্তু ওই যে স্ট্রেট, কিন্তু তার মধ্যে ভলিউম, ওই ব্যাপারটা। কিন্তু একটা স্থিরতা আছে সারফেসে, সবকিছুর মধ্যে একটা শান্ত ব্যাপার আছে। বাঁদিকেরটা হচ্ছে ভীষণভাবে অশান্ত। অশান্ত দুই দিক থেকে, একটা হচ্ছে ওই যে ডটগুলো একটা মুভমেন্ট আছে ডটগুলো, আর একটা হচ্ছে রঙের যে ক্রোম্যাটিক ইন্টেন্সিটি, যেটা বলছি বর্ণচ্ছটা, সেই বর্ণচ্ছটা নিয়ে বিরাট
এক্সপেরিমেন্ট। এখানে বিষয় ম্যাটার করছে না, বিষয় থেকে তারা সরে আসছেন, অন্তত মাতিসের কাছে ম্যাটার করেনি। এটা দেখো, জানলার বাইরে একটা দৃশ্য, এই ধরনের সাবজেক্ট ওর সারা জীবন উনি করে যাবেন। কিন্তু এখানে যে এই যে রনেস আর কি, এমন মানে এই খান থেকেই ইমপ্রেশনিজম, যদি বা পাড়ার বাবলু মোটামুটি ঠিক অন্তত সামনে দাঁড়ালে, হ্যাঁ ভাই এটা ওইরকম ভাবে ঝপাঝপ করা যায় না। কিন্তু এইগুলো দেখে আমাদের আহ, আহ, আমাদের অনিমাদি বলে, আবার কি, এটা আমার ভাইঝি এর থেকে বেটার করে। হ্যাঁ, এইখান থেকে শুরু আর কি ফভিস যে রনেস। এইখানেই বলেছিল ওয়াইল্ড বিস্ট। ভাবো কিরকম শকিং ছিল 1905-এ। দূরে এই যে জলে নৌকো, এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে আহ এটা, মানে টবের গাছ রয়েছে আশপাশে, মানে ক্যানভাসের সাদা বেরিয়ে আছে এর। হুম। তারপরে এই ফক্সডের ম্যাক্সিমাম বিষয় ছিল পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ বা স্টিল লাইফ। কারণ ওইখানে একটা স্থিরতা আছে, তো ওখানে মানে রঙের ইয়েটা, যে এনার্জিটা বোঝানো যায়, এটা হচ্ছে ওর স্ত্রীর পোর্ট্রেট। দেখো, এখানে একটা কথা বলা দরকার, রং নিয়ে অ্যাটিচিউডটা কি ছিল। আচ্ছা, রঙের কিভাবে চলে এসছে আর্ট হিস্ট্রিতে। রঙের ট্র্যাডিশনাল ব্যবহার ছিল যে রঙের ভূমিকা ডেসক্রিপটিভ, বর্ণনা ভিত্তিক, অর্থাৎ সবুজ গাছ, নীল আকাশ, লাল বাড়ি। এটা আমাদের একাডেমিক পেন্টিং এ তাই ছিল। একটা পাথরের বাড়ি, পাথরের রং হবে এই, এটাকে বলে ডেসক্রিপটিভ রোল রঙের। ইমপ্রেশনিস্টরা যতই তাদের ছবি অন্যরকম দেখতে হোক তার আগের ছবি, মানে একাডেমিক ছবির থেকে, ইমপ্রেশনিস্টরা ভেবে দেখো, তারা কিন্তু ডেসক্রিপটিভেই থেকেছে। কারণ তারা কি করছিল, দেখছে তো, দেখে ইমপ্রেশনিস্টরা লাল বাড়িকে নীল বাড়ি করে দেয়নি, মানুষের একটা ফ্লেশ টোনকে তারা সবুজ করে দেয়নি। না, ইমপ্রেশনিস্টদের ছবি খুব আলাদা দেখতে, কিন্তু ইমপ্রেশনিস্টরা, ওদের মূল লক্ষ্য ছিল আলো, আলোর এফেক্ট। কিন্তু আলোর এফেক্ট হলে তো লালটা নীল হয়ে যাচ্ছে, অন্তত ম্যাক্সিমাম সময় তা হচ্ছে না। সেই জন্য ইমপ্রেশনিস্টদের রঙের ব্যবহার যতই র্যাডিক্যাল হোক, সেটাও কিন্তু মোটামুটি একটা ডেসক্রিপটিভ ভূমিকার মধ্যেই ছিল। তারপরে এলো পোস্ট ইমপ্রেশনিজমের যে ডাইভার্সিটি, তাতে সুরার মতো লোক রঙের ভেতরে স্ট্রাকচার কিভাবে আমরা দেখি সেটাকে খুব মেটিকুলাসলি বিচার করছে। সেজান রঙের, ওগুলো সেজান ডট দেয়নি, কিন্তু সেজানেরও ছিল স্ট্রাকচার, রঙের মধ্যেও স্ট্রাকচার, যেরকম ড্রয়িং এর স্ট্রাকচার। এটা একটা দিকে গেল। আম, ওদিকে পল গগা বা নাবিরা রঙের মধ্যে ইমোশন খুঁজছে। রঙের, তার মানে কি, বাইরের দিকে তাকানোটা গৌণ হয়ে যাচ্ছে। আমি রঙের মধ্যে, রং, বিষণ্ণতা, আমার প্যাশন, এইগুলো মানে ইন্টারনালিটি অফ কালার, কালারের যে ডেসক্রিপটিভ বর্ণনা ভিত্তিক ভূমিকা, সেটা থেকে সরে এসে রঙের ব্যবহার হয়ে যাচ্ছে অন্তর্মুখী। এটা হচ্ছে মাঝখানে ভ্যান গগের মতো আর্টিস্ট, ভ্যান গগের ব্যাপারটা একটু অন্যরকম, যেটা আমরা ভেবে দেখি না। ভ্যান গগ একদিকে বাইরে তাকিয়েছেন, হ্যাঁ বাইরে তাকিয়েছেন, ল্যান্ডস্কেপ করেছে, পোর্ট্রেট করে বাইরে তাকিয়েছেন। উনি কিন্তু, ভ্যান গগ কিন্তু একেবারে মন থেকে ছবি আঁকেননি। ওই যে স্টারি নাইট যেটা ঘুরছে সব, ওটাও কিন্তু জানলা দিয়ে, ওর স্যানিটেরিয়ামে, ওর হাসপাতালে জানলা দিয়ে বাইরে তাকিয়ে ল্যান্ডস্কেপটা দেখেছে, তারপর ওটাকে বদলেছেন, কিন্তু বাইরে তাকানোটা আছে। আর রঙের ব্যবহার ভ্যান গগের আমি দেখাবো কম্প্যারিজনে। আহ আমরা আজকে বলি ভ্যান গগের রঙের ব্যবহারে ও প্যাশন, তার যে যন্ত্রণা। ভ্যান গগ কিন্তু নিজে, এখন বলবে এখানে তাহলে ইন্টেনশনালিটি চলে আসছে, আর্টিস্ট কি ভাবছে সেইটাকে আমরা বড় করছি। হ্যাঁ, ইন্টেনশনালিটি কিছুটা এখানে আনতে হবে আমার ধারণা। ভ্যান গগ নিজে কখনো বলেনি যে আমি এই হলুদ সূর্যটার মধ্যে আমার যন্ত্রণা আছে, কিন্তু নাবিরা, পল গগ্যাঁ এগুলো বলেছে যে এই লাল এর মধ্যে আমার একটা স্পিরিচুয়াল হোয়াট এভার, এই নীলের মধ্যে আমার বিষণ্ণতা আছে, এগুলো বলেছে। এইখানে একটা তফাৎ ছিল। ভ্যান গগের রঙের মধ্যে যে প্যাশন, আমরা যে প্যাশন দেখতে পাই,
সেটা ভ্যান গঘ নিজে মুখে স্বীকার, অন্তত চিঠিপত্রে ওরম ভাবে স্বীকার করেননি। উনি বলেছিলেন, আমি যেন দেখছি সব জ্বলছে, এই নাইট ক্যাফেতে চোখে আমার লাগছে ওই আলোর যে ঔজ্জ্বল্য, এটা বলেছেন। কিন্তু সেটার সঙ্গে স্পিরিচুয়ালিজমের একটা জায়গা জোড়া বা এটা কিন্তু করেননি। এখন ফভরা মোটামুটি ওই এদের সবার কাছ থেকেই ফবরা এটা ওটা নিয়েছে। যেমন সুরাত তো প্রথম ওই ডট ডিভিশনিজম, কিন্তু আমি তো দেখালাম আগের ছবিটা মাথিসে পয়েন্টিলিজম বলবো, কিন্তু নিচ্ছে। কিন্তু সুরা থেকে পথটা আলাদা। আহ বিভিন্ন আর্টিস্ট থেকে নিয়েছে, কিন্তু আমি বলবো ফলফরা কোনোদিনই ওই গগ্যা বা নাবিদের মতো ওই প্যাশন, রঙের ব্যবহারের পিছনে স্পিরিচুয়ালিজম, আমার ডিপ প্যাশন, আমার বিষণ্ণতা, আমার আনন্দ, এটা কিন্তু বলেনি। সুতরাং সেদিক থেকে রঙের ব্যবহারে তুমি গগার সঙ্গে অনেক মিল দেখবে, কিন্তু রং সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেখানে আমি বলবো এরা মোর অ্যালাইন টু ভ্যান গগ এবং অন্যান্য আর্টিস্ট দেন নাবি বা পল গগান। ওকে, সুতরাং এই যে রঙের ব্যবহার, এটা দেখে তো মানে পাড়ার ছবি আঁকার স্কুলে বাচ্চা এর থেকে বেটার করে টাইপের যে কথাবার্তা, হ্যাঁ, এটাকে ওর মনে হবে। কিন্তু এই যে রনেস, পার্পল দিচ্ছে, ব্লু এর পাশে লাল দিচ্ছে, মুখে একটা হলুদ, এগুলো মনে হলুদ কি, এটাকে কেউ কোনো রং ছিটিয়ে দিয়েছে, মনে মনে হচ্ছে এগুলো রং। এইটাই পয়েন্ট। এই মহিলার মুখে মনে হচ্ছে কেউ হলুদ রং ছিটিয়ে মেরেছে, এটা তো হয় না। তুমি তো আর দেখাতে চাইছো না যে মহিলার মুখে হলুদ রং ছিটিয়েছে, মহিলার মুখের হলুদ রিফ্লেকশন হচ্ছে। সে রিফ্লেকশন কি তো এতদিন এরম ভাবে দেখানো হয়নি, ইভেন ইমপ্রেশনিস্টরাও দেখায়নি। কিন্তু তুমি দেখাচ্ছ হলুদটা মনে হচ্ছে যেন আহ, ওটা আলাদা করে ছিটিয়ে দিয়েছে কেউ রংটা। এই যে রনেস, এই যে কিন্তু সেই এক্সপ্রেসিভ জায়গাটা, রং সম্পর্কে এক্সপ্রেসিভ দৃষ্টিভঙ্গি, ওই এই প্রত্যেকটা রঙের মধ্যে আমার এক একটা করে ইমোশন, এটা বলেনি ফবরা। কিন্তু রং কে, সেই জন্যে আমি যে ফভিজমের যে আহ, প্রভাবের কথা বলছি, আজকে আমাদের রং সম্পর্কে সারা পৃথিবীতেই আধুনিক আর্ট কলেজের ট্রেনিং এর মধ্যে যা আছে, বা যেভাবে আমরা আমাদের আর্টের ডিসকোর্স আমরা যেভাবে ভাবি, রং সম্পর্কে যে স্বাধীনতা ইমপ্রেশনিজম থেকে শুরু হয়েছে, যে স্ট্রিক্টনেস, এই যে একাডেমিক স্ট্রিক্ট, ওটা ভেঙেছে, একেবারে দরজা খুলে দিয়েছে কিন্তু ফভরা। আমরা ওটা নিজেরাও জানি না। যেরকম সেজানের আমরা স্ট্রাকচারের ব্যাপারটা, সেজানের একটা ভাবি না, কিন্তু আমাদের ভেতর ঢুকে গেছে, তেমনি ফভদের রঙের যে স্বাধীনতা, এদেরও, ওরাও প্রত্যেককে সেজানকে ভীষণ রেসপেক্ট করতো। কিন্তু মনে হয় ফভদের কোনো স্ট্রাকচার নেই, শুধুই রঙের ছিটিয়ে ছিটিয়ে, মানে রং ছুঁড়ে ছুঁড়ে দেওয়া, এইখানে একটু ঘষে দিলাম, ওখানে না, স্ট্রাকচার আছে। এই যে টুপিটা, তার সঙ্গে যে এই মুখ, তারপরে যে যে ড্রেস, মানে বডিটা, এর মধ্যে স্ট্রাকচারের ব্যাপার আছে। কিন্তু রঙের যে স্বাধীনতা, এইটা আমাদের মধ্যে ঢুকে গেছে। আহ ভ্যান গ মানে ভ্যান গয়ের যে ব্রাশিং, এটাতে ভীষণভাবে মাতিস পাগল ছিলেন, কিন্তু ভ্যান গগের মতো করেননি। ভ্যান গগের যতই তুমি আমরা যেটাকে প্যাশনেট বলবো, এ বলবো, ব্রাশিং দেখো, তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখো, মনে হচ্ছে ঘুরছে সব এরকম, কিন্তু তার মধ্যে একটা স্থির, মানে অস্থিরতা আছে, কিন্তু আবার স্ট্রাকচার আছে। ডিরেকশন গুলো দেখো ব্রাশ স্ট্রোকের, এদিকে কলারের এদিকটা একরকম, ওদিকটা একরকম, এখানে সেইটা উনি নিচ্ছেন না। এবং ভ্যান গগের কালার অনেক মেশানো, অনেক মানে প্রিপেয়ার্ড কালার। ডান দিকে হচ্ছে মনে হচ্ছে মানে মার একদম, মানে ধামাকা, রঙের ধামাকা লেগে গেছে। কিন্তু ওর যে ভ্যান গগের যে ব্রাশিং এর যে ফোর্সফুলনেস, সেটা কিন্তু উনি ভ্যান গগ থেকে নিচ্ছেন, কিন্তু সেটাকে আরো মানে ওই যে বুনো জন্তু ওয়াইল্ড করে দিচ্ছেন।
এইটা ওর স্ত্রীর একটা পোর্ট্রেট। নাকের ওপর দিয়ে যে গ্রিন, এটা নামই হচ্ছে পোর্ট্রেট অফ মাদাম মাতিস অর দ্য গ্রিন লাইন। নাকের ওপর দিয়ে এই যে একটা আহ, ইয়ে হয়েছে, শেড পড়েছে গ্রিন, মনে হচ্ছে কি গ্রিন, ওই আগেরটা যেমন হলুদ ছিটিয়ে দাও, এটা মনে হচ্ছে গ্রিন এর স্ট্রাইপ কেউ এটা লাগিয়ে দিয়েছে। আহ, এই যে জিনিসটা ছবি আঁকায়, এই যে রঙের সম্পর্কে, রং ব্যবহার এবং রঙের সম্পর্কে যে অ্যাটিটিউড, সেটাতে যে স্বাধীনতাটা, এটা ফভিজমের থেকে এসছে। কিউবিজমের কিন্তু রঙের স্বাধীনতা ওইরকম না। কিউবিজম হচ্ছে অবসেসড উইথ স্ট্রাকচার, সেখানে রং এর ভূমিকাটা তার সঙ্গে সঙ্গে যায়। এখানে হচ্ছে স্ট্রাকচার আছে কিন্তু অবসেস না, মানে পোর্ট্রেট। এখানেও দেখো বাঁদিকেরটায় অনেক ব্রাশিং এর অস্থিরতা আছে, কিন্তু তার মধ্যে একটা ধরে রাখার ব্যাপার আছে। ডান দিকে ধরে রাখার ব্যাপারটা আরো অনেক কম। এই যে কলারের যে ডিজাইনটা, মনে হচ্ছে যেরকম খুলে খুলে বেরিয়ে আসছে, এটা ওর সারা জীবনের এ ছিল। পরে দেখাবো ডিজাইনটা যেন ডিজাইন না, ওটা যেন আলাদা আলাদা মোটিভ ভাসছে। ব্লু নিউড কি করছে, এবং এটা রিক্লাইনিং নিউড সব সময় ছিল। এই যে ডান দিকে দেখো অ্যাঘ, জন অগাস্ট ডোমিনিক অ্যাঘ, ওর আগের জেনারেশনের একাডেমির ডিরেক্টর ছিলেন, বিশাল নামকর। এই রিক্লাইনিং নিউডটা কিন্তু উনি কি করে দিচ্ছেন সেটাকে, বাপরে বাপ। অধ্যায় দেখা, বাপরে। উনি সুরা থেকে, সুরার ওইটা থেকে আসছে, সুরাই প্রথম ওই ভাঙতে শুরু করে ডট দিয়ে। কিন্তু কি করছে এখানে, এখানে মোটেই ওই এর পাশে ওইটা দিলাম তাতে আমার চোখে ব্লেন্ড হবে, আছে নেই না তা না। লাল গাছের গুঁড়ি, তার সঙ্গে সবুজ পাতা, কমপ্লিমেন্টারি এসব আছে, কালার আছে, কিন্তু ফোর্স দেখো, কালার শুধু ব্রাশিং এর ফোর্স না, কালারের একটা ইমিডিয়েসি আছে। এই যে ক্রোম্যাটিক ইন্টেন্সিটি বলছিলাম, এটা হচ্ছে তাই। ক্রোম্যাটিক ইন্টেন্সিটি, একটা ইমিডিয়েসি আছে, একটা তাৎক্ষণিকতা আছে কালারে, কি যে তাৎক্ষণিকতাটা কিন্তু আবার ইমপ্রেশনিস্ট তাৎক্ষণিকতা না। তুমি যদি এই এই তাৎক্ষণিকতাটা অনেকটা যায় ভ্যান গয়ের সঙ্গে, কিন্তু ভ্যান গয়ের ক্ষেত্রেও যে অন্যান্য যে ভ্যান গয়ের যে রঙের অনেক বেশি সারফেস নিয়ে ভেবেছে ভ্যান গো। এই যে গাছের গুঁড়িটা বা ওদিকে আকাশ, এদিকে ইভেন বডিটা, এই যে যে বীজ ছড়াচ্ছে ফার্মার বা জমি, অনেক ভেবেছে, অনেক রং নিয়ে অনেকবার মানে দিয়েছে রং, তার লেয়ার আছে। ওদিকে তাও নয়, রঙের যে ওই যে আহ, যে উদ্যম, ভ্যান গয়ের যে উদ্যম, সেইটা থেকে নিচ্ছে, কিন্তু যে সারফেসটা তৈরি করছে তার যে ইন্টেন্সিটি, এটা একদম অন্যরকম। একটা ছাড়া ছাড়া ব্যাপার আছে। তুমি সব জায়গায় ক্যানভাসের মধ্যে ঢুকে পড়তে পারো, ভ্যান গয় পারবে না। এখানে ভ্যান গয় একদম ভরাট সারফেস, এখানে যে কোনো জায়গায় তুমি সাদা ক্যানভাস ঢুকে পড়তে পারো। আহ সব কিছুর মধ্যে একটা ছাড়া ছাড়া। আহ কারণ ওই যে রঙের যে ওই যে এনার্জি, রং দেওয়ার যে এনার্জি, রঙের চয়েসের যে এনার্জি, সেইটা আহ, ভ্যান গগের থেকে আলাদা। এইখানেই ওরা আলাদা। এখানে দেখো লন্ডন ব্রিজ, বাপরে বাপ, লাল আকাশ, লন্ডন ব্রিজ একেবারে স্পটে করা, বাইরে দেখছে এগুলো একদম, এগুলো স্পটে করা। ব্ল্যাক লাইন, আউটলাইন সব রয়েছে, জল ঘুরছে দেখো তুমি এদিকে। ইমপ্রেশনিস্ট এটা দেখো, বাইরে তাকানোটা তো ইমপ্রেশনিস্টদের থেকে, কিন্তু ইমপ্রেশনিস্ট কতটা শান্ত পরিবেশ। তার এই যে রঙের এই যে ইমপ্রেশনিস্টদের আদৌ ক্যানভাস দেখতে পাবে না, এই যে জলের যে রিফ্লেকশন, ব্রাশ স্ট্রোক দিয়ে দিয়ে ভরাট সারফেস। আমি তো বস্টনের মিউজিয়ামে সবচেয়ে ভালো কালেকশনগুলোর মধ্যে একটা হচ্ছে ইমপ্রেশন, একটা পুরো আলাদা ঘর আছে মনের, সেখানে গিয়ে দেখি তো, গিয়ে ওই ওই যেমন পল গগার ওই যে লম্বা পেন্টিংটা ওটা আছে বস্টনে,
আর একটা ঘর আছে মনে গ্যালারি, সেখানে যে সারফেসের যে থিকনেস দেখলে পাগলা হয়ে যাবে, যে ওর ধারাম ধারাম মেরে দেওয়া নয়। আহ, বাঁদিকেরটা সঙ্গে সেইখানে একটা তফাৎ, বাঁদিকের যে অস্থিরতাটা আর রঙের ঔজ্জ্বল্যের জায়গাটা। ইমপ্রেশনিজমের রং উজ্জ্বল, কিন্তু অনেক ফবিজমের সঙ্গে কম্প্যারিজনে অনেক সাবডিউড। দুটোই ব্রিজ দিয়ে করা, কিন্তু দেখো দুটো সিনের তফাৎ কিরকম। এই 1905 নাগাদ ডান দিকের যে পেন্টিং, এটা সম্পর্কে একটা রুচি তৈরি হয়ে গিয়েছিল যে হ্যাঁ এটা হতে পারে, এটা অ্যাকসেপ্টেবল। বাঁ দিকেরটা তখন ছিল র্যাডিক্যাল। আর এ তো ড্রয়িংও ঠিক, আমাদের ভাষায় ড্রয়িং ঠিক নেই। তুমি দেরার ব্রিজের এই জায়গাটা দেখো, অনেক কিছু এটা তো ফ্লিমজি বাড়ির কোনো, মানে সেটা ইমপ্রেশনিস্টদেরও ছিল যে বাড়ি ফাড়িগুলো পাতলা মনে হতো, সেই জন্যই তো সেজান অত সরে এসেছিল। এখানে আরো তাতে যেন বিল্ডিং ব্লকের মতো। আহ, উনি ভ্যান গগ এই যে নাইট ক্যাফের, তাও পুরোপুরি না ভ্যান গগের ওই যে ভ্যান গগের ইন্টেন্সিটিটা উনি নিচ্ছেন, অন্য রকম ভাবে কাজে লাগাচ্ছেন। ভ্যান গগের যে একটা এই যে আমরা বলি যে প্যাশান ইয়ে ভ্যান গগ, এটা আমরা পুরোপুরি মিথ্যা বলি না, ভ্যান গগ নিজে কোনোদিন এটা বলেনি, পুরোপুরি মিথ্যা কিন্তু বলি না। ভ্যান গগ এই যে চোখ জ্বলছে আমার আলোর ঔজ্জ্বল্যে, সেটাকে আমরা ইমোশনাল জায়গায় ট্রান্সফার করে দিই। ভ্যান গগের ফিজিক্যালি অসুখ, মানে চোখ জ্বলতো, এরকম রাত্রিবেলা ঘুমোতো না। আর তারপরে এরকম হলুদটা আরো বেশি হলুদ লাগছে, লালটা। ভ্যান গগের ওইটাকে নিয়ে কালারের ক্রোম্যাটিক ইন্টেন্সিটি যেটা ভ্যান গগে আছে, কিন্তু সেটাকে নিয়ে আরো ঠেলছে দেখা। এটা আবার ওর পল গগার মতো একটা ল্যান্ডস্কেপ। এই যে গগার যে এই যে ডান দিকে যেটা যে এরকম, কিন্তু পল গগার যে ইয়েটা তোমার ওই যে স্পিরিচুয়াল, এই যে লালটা দিয়েছে ওটার মধ্যে একটা স্পিরিচুয়াল, ওখানে একটা তো ভিশন দেখছে এই যে এই মহিলাগুলো, দুটো দুটো এঞ্জেল ফাইট করছে। আহ, সেইটার যে প্রত্যেকটা রঙের মধ্যে গগার এই যে গোল্ডেন, এই যে দানাগুলোর মধ্যে এই যে এটার গোল্ডেন আভা, সেটা তো খ্রিস্টানিটির স্পিরিচুয়াল রং, এগুলো আছে, সেইটা নেই এখানে। শুধু রং, রঙের এক্সপ্রেসিভনেসের জন্যই রং, রঙের অভিব্যক্তির জন্যই রং, রঙের বিভিন্ন রঙের সহাবস্থান তার নিজস্ব অভিব্যক্তির জন্য, যেখান থেকে পরে আর্ট ফর আর্ট সেক মানে শুধু ফর্মাল এক্সপেরিমেন্টে যাবে। মাতিসের বাকি জীবনটাই তাই, ফবিজমের পর থেকে। এটাও দেখা, এটা আবার মানে তুই ভাবো কি কিরকম ভাবে, মানে যেটাকে আমরা বলবো, যদি ইমপ্রেশনিজম দেখে মনে হয় কারো মনে হতো ওই সময় মানে 1870 দশকে যে আনফিনিশড, এটা কতটা আনফিনিশড, তখন কিন্তু ইমপ্রেশনিজমের যে নিজস্ব ফিনিশ সেটা সম্বন্ধে লোকে বুঝতে শিখেছে। কিন্তু এটা আবার হয়ে যাচ্ছে বিরাট বিদ্রোহী। এটা মাঝে মাঝে উনি করতেন, যে আমি বললাম যে বিষয় সম্পর্কে খুব একটা দেড়হার কিছু কাজ আছে, দ্য ড্যান্স বলে একটা অদ্ভুত ফ্যান্টাসি জগৎ, সেখানে সব ডেকোরেটিভ প্যাটার্ন আর ভীষণ উজ্জ্বল কালার, নাচ হচ্ছে যেন একটা অদ্ভুত একটা অন্য জগতে প্যারাডাইসে নাচছে, এটা আছে, এরকম আছে। কিন্তু তার মধ্যে ওই ফবিজমের যে রঙের অ্যাপ্রোচটা ভীষণ আহ প্রকট। এই যে এইটা নিচ্ছে গগ্যাপ থেকেই ইনফ্লুয়েন্স, এটা গগা থেকে নিচ্ছে। এবং গগার যে এই যে একটা অদ্ভুত একটা অপার্থিব পরিবেশ, সেখানেও যাচ্ছে। এটা খুব কমন না হবিজমে এই ধরনের সাবজেক্ট যাচ্ছে, কিন্তু এটা নিজের মতো করে করছে। গগার যে ওই তাহিতির ব্যাপার স্যাপারটা এখানে নেই, এখানে একটা, আমি এই ধরনের কাজকে, এই সব কাজে এই গগা এবং ফিরিয়ে আনবো প্রিমিটিভিজম এর পর্বে আর কি, প্রিমিটিভিজমকে দেখাবো। জর্জ রুও, জর্জ রুও ছিলেন ফবসদের মধ্যে ধার্মিক, ধার্মিক, এবং ওর কাজই একমাত্র বিষয় ভিত্তিক ছিল, এবং ওর বিষয়ের মধ্যে স্পিরিচুয়ালিজম, রিলিজিয়ান, মানে উনি ধার্মিক ছিলেন, এবং সমাজ সম্পর্কে মোরাল একটা ব্যাপার ছিল, নৈতিক। উনি এই যে ধরো সমাজে অবক্ষয় টবক্ষয় নিয়ে ভাবতেন। কিন্তু রঙের ক্ষেত্রে
ওকে ফভ বলা হয়, যদিও ওর কাজ মাতিস বা দেরহার মতো একেবারেই না, মানে বিষয়ের দিক থেকে বা ইভেন অ্যাপ্রোচের দিক থেকে। এই যেমন ধরো প্রস্টিটিউট বিফোর আ মিরর, উনি কিন্তু প্রস্টিটিউট, এখানে দেখো এই যে টুলুজ লোর থেকে যেটা, সেটা কিন্তু সিম্প্যাথেটিক। উনি ওদের নিজেকে ওই ওদের মতো মনে করতেন, উনি ওদের সঙ্গে সখ্যতা ছিল। জর্জরু ও তা না, এখানে হচ্ছে এরা সোসাইটির গার্বেজ, সোসাইটির অবক্ষয়ের প্রতীক। এই যে প্রস্টিটিউট, মানে উনি, আমি প্রস্টিটিউট, যৌন, আমরা যৌন কর্মী বলি, সেটাই বলা উচিত। এখানে প্রস্টিটিউট উনি, ছবিটার টাইটেলে আছে বলে আমি বলছি। আহ, মেয়েটা ওর দিকে তাকাচ্ছে আয়নায়, দিয়ে একটা একটা বিকৃত ইমেজ দেখছে নিজের। এটা কিন্তু একেবারেই একরকম ভাবে, আর এখানে হচ্ছে ক্যাজুয়াল দৈনন্দিন জীবনে নিজেদের, এবং উনি ভেতরের লোক ছিলেন একদম। যে দুটো আলাদা। কিন্তু তুমি দেখো এই 1906 করা অলরেডি এই তুলুজ লোক থেকে যে এই যে ফ্রি স্কেচ, এটা চলে এসছে। মরিস দ্য ভ্লামিং, দেখো, এটা হচ্ছে দেরহার পোর্ট্রেট। এই যে নাকের ওপর এগেন এই গ্রিন ইয়েটা, প্যাচটা এখানে, ভাবো মানে রনেস, এই যে একটা রনেস, রঙের ব্যবহারে রনেস, সেখানে স্ট্রাকচার টাকচার আছে কিন্তু প্রাধান্য পাচ্ছে না। এটা হচ্ছে রাউল দুফির কাজ। উনি অন্যভাবে করতেন, অত অত ওই রকম ভাবে। ওর যে এখানে যেরকম তোমার এইখানে দেখো এর পোর্ট্রেটে কিরকম যে আউটলাইন গুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কোনো আউটলাইনের ঠিক নেই। এখানে ব্যাকগ্রাউন্ড আর মানে দুটো প্লেন ওভারল্যাপ করছে। আহ, এখানে তা না, উনি বাড়ি, ফ্ল্যাগ, এগুলোকে সব আলাদা আলাদা রাখছেন, কিন্তু ওই ওই একটা একটা রনেস, একটা ধাক্কা মারার ব্যাপার আছেই। আম, এইটা ছিল রাউল দুফির কাছে, এইটা ছিল রাউল দুফির কাছে একটা সাংঘাতিক, মানে ও ভীষণ ইনফ্লুয়েসড হয়েছিল দেখে মাতিসের এই কাজটা। সেটা বলেছিল আমার কাছে আর আর কিছুই ম্যাটার করে না, মাতিসের এই কাজটা একটা নতুন সে, যাই হোক, সেটা বলেছিল আর কি। সেই, তার কিন্তু নিজে ওরম ওরম ড্যাশ দিয়ে দিয়ে করেনি, কিন্তু একটা ইমিডিয়েসি, একটা তাৎক্ষণিকতা, রঙের তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতা তো আমি ইমপ্রেশনিজমও বলেছি, কিন্তু এটা অন্য রকম। এইখানে এইটা এইভাবে দেখলে সুবিধা হবে আমাদের। যে ইমপ্রেশনিজমের তাৎক্ষণিকতাকে 1870-এর দশকে মনে হয়েছিল আহ যে একটা সাংঘাতিক ব্যাপার, এবং তাৎক্ষণিকতা, ওই যে ব্রাশ স্ট্রোক, ওগুলো ছিল, কিন্তু ইমপ্রেশনিজমের মূল তাৎক্ষণিকতাটা ছিল সাবজেক্টের মধ্যে, এই যে শহর, চলমানতা শহরের। এখানে ওই বিষয়ের তাৎক্ষণিকতাটা বড় কথা না, অনেক বিষয়ই এখানে পোর্ট্রেট বসে আছে হ্যান ত্যান, কিন্তু এখানের তাৎক্ষণিকতাটা হচ্ছে রঙের তাৎক্ষণিক, ক্রোম্যাটিক ইন্টেন্সিটির তাৎক্ষণিকতা। এবং এইটা আমি বলবো বিংশ শতাব্দীর মনোভাব। এই যে এরা যে ঢুকছে ইয়াং লোকজন 1905 সালে, এইটা, এই তাৎক্ষণিকতাটা 1870 সালের আর্টিস্টদের পক্ষে ভাবা সম্ভবই ছিল না। এরা ইমপ্রেশনিজম থেকে নিচ্ছে, সেজান থেকে নিচ্ছে, গ ভ্যান গগা নিয়ে নিজেদের একটা তাৎক্ষণিকতা তৈরি করছে। সবারই আলাদা আলাদা করে কিছু তাৎক্ষণিকতার জায়গা বলা যায়, কেবল গগার ক্ষেত্রে কম। ভ্যান গগের তাৎক্ষণিকতা আছে, কিন্তু এদের তাৎক্ষণিকতাটা এই মিলিমিশি যে রান্নাটা করছে, এই তাৎক্ষণিকতাটা কমপ্লিটলি অন্য লেভেলের। মাতিস, এখানে এইটা হচ্ছে ফভিজমের কথা বললাম, মাতিস তারপরে একমাত্র এই অন্যরা না কাজ করে গেছে, সবাই তো দেখছো 40-50-এর দশকে মারা গেছে, কিন্তু উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। ওই যে ফভিজমের যে একটা একটা তুবড়ির মতো একটা বিচ্ছুরণ, তারপরে না এরা বাকিরা সেরকম উল্লেখযোগ্য কিছু পাওয়া যায় না এদের। মাতিস একমাত্র ফভিজমের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে পরে উনি ফভিজম থেকে বেরিয়ে অন্য জিনিস করেছেন, যেখানে ফভিজমের ক্রোম্যাটিক ইন্টেন্সিটিটা আছে, কিন্তু অত অস্থির না। এটা যেমন ওর বিখ্যাত ছবি দ্য জয় অফ লাইফ, এই যে বিচে
এই যে এখানে তুমি দেখো, এইটা থেকে এই এই ব্যাপারটা নেই, জয় অফ লাইফ, এই যে প্যারাডাইস, এটাকে বলে আর্কেডিয়া। এটা ওয়েস্টার্ন ইউরোপিয়ান চিন্তা ভাবনায় বহুকাল ছিল, রেনেসাঁসের সময় হলো আর্টিস্টরা করেছে, যে একটা আহ, স্বর্গীয় পরিবেশ, হ্যাঁ, সি বিচ হতে পারে, একটু একটা মানে অরণ্যের মধ্যে হতে পারে, হ্যাঁ, সামনে মাঠ, এরকম হতে পারে, যেখানে কোনো পাপ নেই, যেখানে কোনো সমস্যা নেই, সেখানে মানুষ খুব রিল্যাক্স করছে, এই যে ব্যাপারটা, এটাকে বলে আর্কেডিয়া। এটা আর্কেডিয়া বলছে না, কিন্তু জয় অফ লাইফ মানে সব রিল্যাক্স, আর কোনো আর কিছু এসে যায় না, মানে সব কিছু ঠিক আছে। তাতে তুমি এই যে ওপরে দেখো ফব, এটা আমি আগে দেখিয়েছি অন্য প্রোগ্রামে, ওপরে ফবিস্ট যে ইন্টেন্সিটি সেটা আছে, এই যে আহ, এটা তোমার তাৎক্ষণিকতা আছে, কিন্তু তার মধ্যে খুব ভেবে করা, আমি বলছি না ফবের অন্য কাজগুলো ভেবে করা না, বাট এখানে ভাবনার প্রতীক জ্ঞান, এই যে যেখান থেকে লাইনগুলো, এই গাছের ডালগুলো আমাদের চোখ নিয়ে যাচ্ছে, সেটা খুব ভেবে করা। এখানে দেখো এই দুটো ফিগার রিলিফে করা, যাতে আমরা বুঝতে পারি বালির, আবার এইখানে মিশে যাচ্ছে, শুধু লাইনে করা। এই মানে উনি, মাতিস হচ্ছে প্রথম, আমার কাছে মাতিস প্রথম, এবং সেটা ফবিজমের পরে শুরু হলো ওর সেই ফেজটা, ফর্মাল এক্সপেরিমেন্ট। মাইতিসের কাছে সারা জীবনে, আর মাতিসের বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু আমরা মাতিসের কাছে যদি তুমি কনসাস ইন্টেনশন ধরো, মাতিসের কাছে বিষয় ম্যাটার করতো না। আহ, শুধু শুধু কালার, শুধু প্লেন, এইটা মানে উনি হচ্ছেন কুইন্টেসেনশিয়ালি ফর্মাল আর্টিস্ট। সেটার তার সমস্যাটা কি আমি প্রিমিটিভিজমের সময় বলবো, কিন্তু এখানে বুঝতে পারছো এই জায়গায় উনি চলে গেলেন, রঙের বিচ্ছুরণ আছে, কিন্তু ওই রকম অস্থিরতাটা অনেকটা কন্ট্রোল, আর ডট দিচ্ছেন না, কিন্তু ওই টাইপের সাবজেক্ট নিয়ে কাজ করছেন। আহ, এই এই মাতিসের এই পর্যায়ে, এই ফভিজমের পরের পর্যায়, কেজি সুব্রমণিয়ামের একটা পর্যায়ের কাজে অনেক ইনফ্লুয়েন্স আছে। আর এই ধরনের একদম খুব ফ্ল্যাট প্লেন, মানে আর ওই চতুর্দিকে এলোমেলো ব্রাশ স্ট্রোক নয়, এলোমেলো নয়, ব্যাপারটা এলোমেলো দেখে মনে হয়। এইটা যেমন তায়েব মেহতার পেন্টিং এ মাতিসের এই যে পোস্ট ফগ, এই ধরনের কাজ, খুব ডিফাইন্ড স্পেস, ফিগার ফিগার গ্রাউন্ড রিলেশনশিপটা অসাধারণভাবে ডিফাইন্ড, তাইব মেহতার মধ্যে প্রভাব আছে। তাইব মেহতার যে ওই যে স্প্লিট যে ছবিগুলো করেছেন, ওটা বলা হয় ওর ওই পার্টিশনের, ওই যে মাঝখান দিয়ে ছবি ভাগ হয়ে গেছে, স্পেস ভাগ হয়ে, এইখান, এটার মানে আমি অন্তত সেভাবেই দেখি আর কি। এই করছেন, এই ছবিটা শুরু হয় প্রথম, এটার নাম ডিনার টেবিল, রেড রুম না, ডিনার টেবিল, রেড রুম, হারমোনি ইন রেড আরেকটা নাম। এটা কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে মাতি শুরু করেছিলেন এটা হারমোনি ইন ব্লু হিসেবে, হ্যাঁ, এটা নীল দেখার কথা তোমার, তারপরে উনি কিছুদিন পরে ভাল লাগেনি, লাল করেছে। লাল এখানে ডমিনেন্ট কালার, সব কিছুকে ধরে রেখেছে লাল। কিন্তু দেখো, এই যে বলছিলাম না, ওর ক্ষেত্রে কোনো একটা ছবির মধ্যে একটা ধরো ওয়ালপেপার বা একটা কাপড়, তাতে একটা ডিজাইন, মনে হয় ডিজাইন খুলে আসছে, এইখানে দেখ, এই ডিজাইন খুলে চলে এসছে টেবিলে। আবার এইদিকে ডিনার টেবিল কিছুটা পার্সপেক্টিভ এখানে আছে, আবার এখানে সব কেমন সব গায়ে গায়ে, এদিকে জানলা দিয়ে দেখা, না, নাকি এটা ছবি, ছবির মধ্যে আর একটা ছবি, এই কোয়েশ্চেন গুলো আসছে। তার মানে এই যে লালের যে ক্রোম্যাটিক ইন্টেন্সিটি রয়েছে, কিন্তু ওই 2 বছর 3 বছর আগের যে ওর যে আহ, একটা ব্যাপার ধাক্কা মারা, সেইটা চলে গিয়ে অনেক স্টেবল হচ্ছে। এই যে ডান দিকেরটা যে দেখিয়েছিলাম, এইটাকেই উনি করছেন, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন, এই যে নিয়ে যে যাচ্ছেন, তার যে ওই যে তাৎক্ষণিকতার জায়গাটাকে আর একটু এবার শেকল পরাচ্ছেন, একটু তোমার রাশ আনছেন, এটা ওর ফবিস এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েই আসছে। সুতরাং এই ছবিগুলোকে, এই যে জয় অফ লাইফ বা এগুলোকে ফভ বলা উচিত না, এটা হচ্ছে পোস্ট ফভ।
আম, এই যে গগের যে স্টেবিলিটি, এইটা ওর মধ্যে আসছে। কিন্তু উনি কিন্তু ওই রঙে গগার যে লাল নিয়ে যা বক্তব্য, ওর কিন্তু লাল লাল এইখানেই হচ্ছে, এটাকে বলে সেলফ রেফারেন্সিয়ালিটি। রঙের ডেসক্রিপটিভ ভূমিকা একদিকে, আর এখানে চলে আসছে আস্তে আস্তে সেলফ। ইভেন গগার ছবিতেও রং সেলফ রেফারেন্সিয়াল নয়, সেলফ রং রংকেই, রং নিজেই নিজে আর কিছুকে রেফারেন্স দেয় না। আমি যদি বলি নীল আমার বিষণ্ণতার প্রতীক, তাহলেও তার রেফারেন্স হলো আহ, গগার ছবিতে তাই, গগার ছবি অনেকটাই তাই। কিন্তু মাতিস তা না, নীল লাল, সে নীল লালের প্রপার্টি অনুযায়ী তারা ইন্টারাক্ট। সার্চ মানে এটাই ফর্মাল এক্সপেরিমেন্ট। এই হচ্ছে ওর বিখ্যাত ড্যান্স। এটা ড্যান্স টু, দুটো করেছিলেন। একটা ওয়ান আছে, ওটা রঙের প্যালেটটা অন্যরকম। ড্যান্স টু একটা অদ্ভুত কোনো এইটাকে এই জায়গা থেকে এই ধরনের ছবি, জয় অফ লাইফ বাই ড্যান্স টু বা ড্যান্স ওয়ান, ওই টাইমলেস মাইমলেস কথাগুলো আসে। আমি আর ওর মধ্যে যেতে চাইছি না, আমি এটা আর্ট মুভমেন্ট হিসেবে দেখাচ্ছি। ওই টাইমলেসের বিরক্তিকর ওই এই এই তো কালজয়ী টাইমলেস, এখানে কোনো, হ্যাঁ এটা ঠিক, এখানে কোনো রকম যেমন ডিনার টেবিলে আছে তুমি কোন বাড়ি কি ধরনের জায়গা কোন শ্রেণীর মানুষের ডিনার টেবিলে এটা বলতে পারি, এখানে তা না। কতগুলো এই যে আদিম এই ব্যাপারগুলো আসে, আমি আনবো প্রিমিটিভিজমে, এটা আনবো। এই যে আহ, যেখান থেকে এটা কালজয়ী বলা হয়, তখন বরঞ্চ আমি কিছুটা আলোচনা করবো, এখানে আমি ওর মধ্যে যেতে চাই না। এটা বলে রাখি, এই যে হচ্ছে দ্য হার্মিটেজ, এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, মানে এখন যে, হ্যাঁ, মানে সেন্ট পিটার্সবার্গ যে রাশিয়ার একটা শহর, যেটাকে সোভিয়েত আমলে লেনিনগ্রাড বলা হতো, আমরা যেটাকে লেনিনগ্রাড জেনে বড় হয়েছি, এখন আবার সেটা সেন্ট পিটার্সবার্গ হয়ে গেছে। সেখানকার বিখ্যাত মিউজিয়াম হচ্ছে হার্মিটেজ। মাতিসের রাশিয়াতে, তখনও সোভিয়েত রাশিয়া না, রাশিয়া, রাশিয়াতে জনা দুয়েক পেট্রন ছিলেন, তারা ওকে দিয়ে কাজ কিনতেন এবং কাজ, এটা কমিশন কাজ করানো। এবং এইটা যিনি কমিশন করেছিলেন, তিনি এটাকে রিজেক্ট করেছিলেন প্রথমে, তারপর মত বদলেছিলেন। সেই জন্যে হার্মিটেজ মিউজিয়ামে মাতিসের একটা বিরাট ভালো কালেকশন আছে। অনেকে বলে বেস্ট কালেকশন মাতিসের হচ্ছে রাশিয়া, অনেকে বলে মাতিসের বেস্ট কালেকশন হার্মিটেজে আছে। এই যে দেখছো মাঝখানের যে গ্রুপটা নাচছে জয় অফ লাইফে, সেইটাকেই উনি বড় করেছেন এই ড্যান্সের দুটো ছবিতে। এইটা তোমার অদ্রে দেড়হাট ড্যান্সের সঙ্গে মানে এইটা তুমি বলবে তাহলে বিষয় না, মাথিসের কাছে এই ড্যান্সের বিষয়টা ওইভাবে বিষয় না। অদ্রে দেড়হাটটা বিষয় সম্পর্কে উনি সচেতন ছিলেন কিনা আমি জানি না, কারণ এখানে আরো বেশি তুমি, এখানে যেরকম একটা অদ্ভুত সিম্পলিসিটি আছে, ফিগারগুলো সবগুলো এক কালারের, স্ট্রাকচার এক, এখানে তো তার থেকে বেশি জিনিস, সূক্ষ্মতা দেখতে পাচ্ছি। এটা এর গায়ের ডিজাইন একরকম, এ যেমন কাপড় পরে আছে এ নিউড। এখানে বিষয় নিয়ে অদ্রেদরা কি ভেবেছিল আমি বলতে পারবো না, যে মাতিসের কাছে এই যে ড্যান্সের বিষয়টা, ড্যান্স যেন মনে হচ্ছে পৃথিবী, মানে পৃথিবী মানে ধরিত্রী, ওদিকে আকাশ, পাঁচটা মানুষ নাচছে, এই, এর বেশি কিছু না। তো আহ সুতরাং আমি অদ্রেদার সঙ্গে একটা তফাৎ আছে পরিষ্কার বিষয় বিষয় নিয়ে। আহ অদ্রেধারার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এখনো এটা তো অদ্রেধারারটা তো আমি ফবই বলবো, আর মাতিসেটটা ফবের ইনফ্লুয়েন্স এখনো আছে 1910 সালে, কিন্তু ওই যে ক্রোম্যাটিক ইন্টেন্সিটি, কিন্তু ওই যে অস্থিরতাটা চলে গেছে অনেক বেশি। ব্ল্যাক আউটলাইন, তুই বডিগুলো দেখো অনেক বেশি ব্ল্যাক আউটলাইন বেঁধে রেখেছে, ওই বডির কালার বাইরে বেরিয়ে আসছে না। আচ্ছা, এই আমি যেটা এবারে পলিসি নিয়েছি, আমার এই যে ডেফিনিশনটা, সেটা আমি পরে দেখাবো, ওটা প্রথমে দেখানো মানে হয় না। এবার সবগুলো দেখিয়ে নিলাম, সেখানে আমার যে ডেফিনিশন আমি দিয়েছিলাম, এই কটা পয়েন্ট একটা আর্ট মুভমেন্ট হতে গেলে হিস্টোরিক্যালি গ্রাউন্ডেড এটা হচ্ছে কিনা, আমি যা দেখালাম তাতে এটা খাটছে কিনা, কেন প্রত্যেকটাই খাটছে। হিস্টোরিক্যালি গ্রাউন্ডেড তো বটে, ইতিহাস আর্ট হিস্ট্রি থেকে নিচ্ছে আগের, কনসাস, ভীষণ কনসাস ছিল ওরা। ওই এটা মানে
ধরো টোম্যান্টিকদের মতো অনেকে, রোম্যান্টিক পেন্টার অনেকে অত কনসাস ছিল না যে আমি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরুদ্ধে কথা, ওরম ভাবে এরা কনসাস ছিল। কালেকটিভটা একটু লুজ, এরা কালেকটিভ ওইভাবে ছিল না। কালেকটিভ বলতে ওই আর্টিস্ট কালেকটিভ না, আমি বলছি কালেকটিভ বলতে একটা গ্রুপ এরকম। এরা নাবিদের মতো তো নয়, এমনকি ইমপ্রেশনিস্টদের মধ্যে যে একটা গ্রুপ সচেতনতা ছিল, এদের ওইভাবে ছিল না। এরা জানতো একে ওই 4-5 জন এর ওকে মানে কে কোনটা দিয়ে ইনফ্লুয়েন্স, কাকে কাকে কার ভাল লাগে এটা জানতো। এইখানটা একটু দুর্বল আছে। কনসেনসাস ছিল, ক্রোম্যাটিক এই যে বললাম রঙের ব্যবহার এবং রঙের মাধ্যমে যে রঙের অভিব্যক্তি, এ ব্যাপারে কনসেনসাস, সব একমত ছিল। ফাইনাইট পিরিয়ড তো বটেই, খুবই কম। আর ডিসার্নেবল লেগেসি, এটা একেবারে যেতে যেতে আমি দেখাবো। মানে আমরা যে এই প্রোগ্রামে ফবিজমের কোথায় তোমরা বুঝতে পারবে, ফবিজমের আজকে নিজেদের কাজেও বুঝতে পারবে যে তুমি রং নিয়ে ওইভাবে এরম ভাবে বসে ভাবতে শুরু করো না, রঙের একটা স্বাধীনতা আছে। আমরা জানি আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমরা এও লক্ষ্য করছি আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলের সমৃদ্ধির জন্য একান্ত জরুরি আপনাদের সক্রিয় অনুমোদন। তাই চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা প্রোগ্রাম লাইক এবং শেয়ার করুন, আর সবশেষে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন, প্রশ্ন এবং মতামত জানান। আপনাদের মতামত জানতে আমরা অসীম আগ্রহী। ভালো থাকবেন। ঝপাঝপ কিছু যদি আচ্ছা, কোশ্চেন থাকে। মানে মাতিস ওই রকম 7 বছর 8 বছরের মধ্যে একদম মানে মানে দারুণ হ্যাঁ, ভাবে র্যাডিক্যাল তার চেঞ্জ কারণ হলো। হচ্ছে এই যে রঙের ব্যবহারের যে যে ওদের একটা ব্যাপার ছিল, আমি বাইরে বাইরে তাকাবো কম। মাতিস তো বাইরে বা তাকিয়েছেন ওই যে জানলা দিয়ে হ্যান ত্যান, কিন্তু পুরোটাই ভেতরে। কিন্তু ভেতরে মানে আবার ওই নাবিদের মতো নয়। রঙের ইন্টেন্সিটিকে আমি রঙের ইন্টেন্সিটি দিয়েই বুঝবো। এই ব্যাপারটা কোথা থেকে আসছে, আহ, এটা পোস্ট ইমপ্রেশনিস্টদের গগা ফগার ক্ষেত্রেও প্রযোজ্য, পোস্ট ইমপ্রেশনিস্টদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমি বলবো মোটামুটি অল্প বিস্তর প্রযোজ্য। কিন্তু ফবিজমকে পোস্ট ইমপ্রেশনিজমের বাইরে ধরা হয়। পোস্ট ইমপ্রেশনিজম 1900 সালের পরে পোস্ট ইমপ্রেশন ধরা হয় না। এখানে হচ্ছে তোমার, এটা আমি অন্য বিষয়ে বলেছি বা এই প্রোগ্রামেও বোধহয় আগে বলেছি অন্য আলোচনায়, যে 20th সেঞ্চুরিতে ঢুকছে যখন, তুমি সায়েন্টিফিক ডিসকাভারি গুলো দেখো, এই যে অন্তর্মুখিতা, অন্তর্মুখিতা যে লেভেলেরই হোক, একেবারে নাবিদের মতো হোক বা মাতিসের অন্তর্মুখিতা, যাই যেভাবে তুমি এক্সপ্লেন করো, যে আমি যা চোখে দেখি সেটাই তো সব না। 19 শতকের মূল চিন্তা ছিল সিইং ইজ নোয়িং, যে আমি যা চোখে এম্পিরিসিজম, যা ডেটা কালেক্ট করবো সেইটাই আমার নলেজ। 20th সেঞ্চুরিতে তুমি অ্যাটম আসছে, অ্যাটম মানে অ্যাটমিক মানে আণবিক আহ, যে স্ট্রাকচার সমস্ত জিনিসে, সেটা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। ইলেকট্রিসিটি, এই যে মানে তুমি সমস্ত জিনিসগুলো আহ, বাহ্যিক যে রূপ, সেটার বাইরে যে একটা অন্য রূপ আছে নেচার। এই যে তোমার মানুষের মন, এই যে আগের দিন বলছিলাম যে ওয়ান বডি ওয়ান মাইন্ড, এটাই জানতো লোকে আগে। এবার যে তোমার মনের বিভিন্ন স্তর, সাবকনশিয়াস, ফ্রয়েড রিসার্চ করছে। সেই জন্যে মানে কি ওটা দেখে এর হয়েছে তা না, যুগের ধারা বলে না, যুগের ধারা, জাইটগাইস্ট যাকে বলে, যুগের যে হাওয়া, সেটা ছিল অন্তর্মুখিতার, মানে অন্তর্মুখিতার আহ, দিকে যাচ্ছে। অন্তর্মুখিতা হওয়ারই কথা। 19th সেঞ্চুরির পুরো মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে মেটিরিয়াল, যে তোমার জিনিসপত্র চতুর্দিকে যান্ত্রিক সভ্যতা তৈরি, সেখানে ওই এম্পিরিসিজম, আমি যে দেখছি তাই জানছি কেন, আমি যে টাচ করব যে কি, মানে ক্যাপিটালিস্ট সোসাইটি আসছে, সেটার সঙ্গে একটা লিঙ্ক ছিল। এবার 20th সেঞ্চুরিতে গিয়ে ক্যাপিটালিজম আছে, কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই যে তোমার মুভি আসছে, চলন ওর প্রথম 1890 এটা দেখানো হয়েছিল, প্রথম চলমান ছবি। কোথায় রে ভাই, কে চলমান ছবি, মানে লোকগুলো কোথায়, ছবি চলছে, তারপরে তো উড়বে। এবার 1902 সালে প্রথম আহ, আহ, এখানে এই নর্থ ক্যারোলাইনা রাইট ব্রাদার্স, তারা প্রথম উড়েছিল।
তুমি ভাবতে পারছো যে আমি মানুষের শরীর মন দিয়ে আমি যেভাবে পৃথিবীটাকে দেখি আর শরীর মনের গঠনকে যেভাবে বুঝি, সব পাল্টে যাচ্ছে তো। সেখানে তোমার রঙের ক্ষেত্রে অন্তর্মুখিতা স্বাভাবিক। এটা যুদ্ধ, এখনো যুদ্ধের পর গিয়ে অন্য দিকে যাবে। সেটা না মানে রঙের, সেই যুদ্ধের পর রং আর ম্যাটার করবে না, যুদ্ধের পর মানে তো সেই অন্য। সে- সেই সময় বিশ্ব ভ্রমণ করছেন মানে রবীন্দ্রনাথও লিখছেন আর কি, মানে মানে এখানে এসে সেই সেই সমস্ত কথাগুলোই লিখছেন আর কি, মানে হ্যাঁ, যে এখন এই যে আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আবার অন্য জিনিস দেখছেন। এই যে আমাদের যে ব্রিটিশরা যা দিচ্ছে আমরা তা নিচ্ছি, এর বাইরে ইউরোপেরও কত বা পশ্চিমের জগতেরও কত ভ্যারাইটি আছে, এবং তার যে ব্রিটিশরা যেটুকু দেবে সেটুকু নেব আমরা। তার বাইরে যে দার্শনিক বলো এ বলো যে আর্টের ক্ষেত্রে সেইটা উনি আনছেন। রবীন্দ্রনাথই প্রথম, মানে এরা কি এই যে ন্যাশনালিস্ট যারা আমাদের দেশের, তারা কি করে, তারা ইউরোপ গেছে, এই যে ডব্লিউসি ব্যানার্জি বা এই, হ্যাঁ, নামটাই ব্যানার্জিটাই বিও দিয়ে লেখে। এরা গেছে, ল পড়েছে, একেবারে সুটেড বুটেড, মানে ব্রাউন ব্রিটিশ, ব্রাউন ইংলিশম্যান এরা হয়েছে। রবীন্দ্রনাথ তো তা না, উনি অনেক সংবেদনশীল জায়গা থেকে দেখছেন। এবং ধীরে ধীরে 1920-এর দশকে উনি বলছেন, উনি উনি যেটা দেখাচ্ছেন যে শুধু ওই ইংরেজদের কপি করা না, আরো অনেক কিছু আছে যেটা তুমি দেখবে, কিন্তু তার থেকে যেটা নেওয়ার নেবে, যেটা নেওয়ার, তাই জন্য বাউহাউসের এক্সিবিশন 1921-এ কলকাতায় আনছেন। উনি কি বাউহাউসে পুরো, মানে ওর কলা ভবনের পেছনে, মানে শান্তিনিকেতনের পেছনে ওই জায়গাটা ছিল একটা, শিক্ষা আর প্রশিক্ষার মধ্যে তফাৎ আছে। শিক্ষার একটা, এই জায়গাটা ছিল আশ্রম ভিত্তিক শিক্ষা। হ্যাঁ, কিন্তু আশ্রম, ওরা আশ্রম ভিত্তিক না, কিন্তু আমি আশ্রম ভিত্তিক করবো, কারণ আমার এখানে এইটা ব্রাহ্ম জায়গা থেকে উনি ওইভাবে দেখছেন। কিন্তু আহ বাহস থেকে ইন্সপায়ার্ড হচ্ছে যে এই যে ন্যারো ডিভিশন, হাই আর্ট লো আর্ট, এগুলোর নামে একটা আলপনার কেউ আনবো, এই জিনিসগুলো আর কি, যেগুলো নন্দলাল কলা ভবন চালু হওয়ার পরে যেগুলো করছেন, যে বাহাউসের একটা ইনফ্লুয়েন্স, কিন্তু একেবারে লোকালাইজড। হ্যাঁ, তা এই যে পশ্চিমের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটা দরজা খুলে গেছে রবীন্দ্রনাথের এই ভ্রমণে। মানে অন্তত বাঙালির কাছে, আমি ইন্ডিয়াই বলবো, বাঙালির কাছে তো একেবারে রবীন্দ্রনাথ প্রথম। আর কেউ এভাবে এত জিনিস এনে কিন্তু তার মধ্যে থেকে বাছাই বাছাই করার জিনিস নিয়ে আমার কাজে লাগাবো, এরকম কেউ করেনি। হ্যাঁ, এইখানে আমরা আরেকটা কথা যোগ করার আছে তোমার এইগুলোর সঙ্গে, বা নব যেটা বললো সেটা হচ্ছে আহ, আমাদের আমাদের দেশে স্বাধীনতার পরে যে একটা বিরাট সংখ্যক আর্টিস্টরা পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যায়। তার মধ্যে তো কলকাতার অনেকেই আছে, অন্যান্য জায়গারও আছে। তাদের কিন্তু মানে যদি আমি এইভাবে বলি যে আধুনিক ভারতীয় শিল্পকলার যে মূল ভিত্তিটা, সেইখানে কিন্তু ভীষণভাবে প্রভাব আছে এই হবিসরা, তার আগে ইমপ্রেসিস পোস্ট ইমপ্রেসিসদের বিরাট প্রভাব। হ্যাঁ, কারণ এই যে ধরো হুসেনের জেনারেশনটা, এরা তো ইউরোপে গেছে, আমেরিকা থেকে রাজা সুজা এরা। হুসেন বাকিরা ওই বম্বে প্রোগ্রেসিভ গ্রুপ আর এখানকার ক্যালকাটা পেন্টার্স, হুসেন একমাত্র বিদেশে পড়তে যায়নি, আর বাকিরা কিন্তু অধিকাংশই পড়তে গেছিল, হ্যাঁ, পর্তুগিজ দীর্ঘ ছিল, এবং সময় তারপর বিভিন্ন কাটিয়েছে। কারণ হুসেন তো ইংল্যান্ডে ছিলেন বোধহয় এক সময়, মানে বিভিন্ন ক্যাপাসিটিতে গেছে, তখন ওরা এইগুলোকে এনকাউন্টার করেছে। তার আগে তো এখানে ওইভাবে এনকাউন্টার করা, মানে এখানে মানে ইন্ডিয়াতে ওরা এনকাউন্টার করেছে না, এবং তুমি হুসেনের রঙের ব্যবহারে দেখো না, মানে একটা, মানে ফভিজম, আমি বলছি না ওরা ফবিজ, ওইভাবে ন্যারোলি ভাবলে চলবে না। ফবিজম যে আর দরজাটা খুলে দিয়েছিল, রঙের আর ইন্টেন্সিটি আগে হুসেনের কাজে সেটা দেখা যায়। নীরদ নীরদ মজুমদার, পরিতোষ সেন। এরা এদের এদের জেনারেশনটাই এখন যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, পোস্ট ইমপ্রেশনিজম থ্রু কিউবিজম অ্যাবস্ট্রাকশন দিয়ে, মানে 30-এর দশক পর্যন্ত যা করব,
তার অনেক কিছুতে এই জেনারেশনটা ভীষণভাবে প্রভাবিত হয়েছে এবং হওয়ারই কথা। স্কাল্পচারের ক্ষেত্রে যেরকম আমরা স্কাল্পচারের প্রোগ্রামে বলেছিলাম যে স্কাল্পচারের ক্ষেত্রে যেতে শুরু করে আহ, তোমার ওই ওই সময়টা হেনরি মুরের সময়। হেনরি মুর বা এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরের যে জেনারেশনটা, সেটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে। এই যে এই জায়গাটাতেই তো ইয়েটা লেগে যায় যে আর্ট মুভমেন্ট গুলো, এটা লাস্ট পর্বে গিয়ে এই আলোচনাটা হবে। এই যে আর্ট মুভমেন্ট গুলো আহ, পশ্চিমের, এগুলোতে আমি কিভাবে ইনফ্লুয়েন্সড হব বা হব না, এটাই হচ্ছে ব্যাপার। আহ, মানে এইটা নিয়ে বিতর্কগুলো হয়। আহ, আজও এই বিতর্কগুলো চলে, যদিও আমি বলবো এই বিতর্কগুলো এখন আর, মানে এখন তো আর এই আর্ট মুভমেন্ট গুলোর কিভাবে ইনফ্লুয়েন্স সেটাও না, এখন হচ্ছে পশ্চিমের দ্বারা কিভাবে ইনফ্লুয়েন্স হব বা হব না, এখন হচ্ছে তাই। এখন তারপরে তো অনেক কিছু ঘটেছে, ইনস্টলেশন থেকে নিউ মিডিয়া হ্যান ত্যান, আমি কিভাবে ইনফ্লুয়েন্স হব বা হব না। তা এই জেনারেশনটা, তুমি যে জেনারেশনটার কথা বলছো, আহ, তারা অনেক ইয়ে ছিল, পরিষ্কার ছিল ব্যাপারটা, কারণ তখন তো প্রভাবের প্রভাবের যে ঝুলি, সেটাও তো এখনকার থেকে অনেক সীমিত ছিল। কিন্তু তারা পরিষ্কার কনসাসলি নিয়েছে, কনসাসলি। এবং কিন্তু তাদের বম্বে প্রগ্রেসিভের সব কাজ না, কিন্তু অনেক অধিকাংশ কাজের মধ্যে একটা কনসাস এফার্ট ছিল যে আমার যে ন্যাশনালিজম, মানে আমার যে একটা দেশ স্বাধীন হয়েছে, গরিব দেশ, সেই জায়গাটাকে রাখা, এটা পরিষ্কার ছিল। আমি অন্তত যা কাজ দেখেছি এই জেনারেশনটার, হুসেনের জেনারেশনটার, আমার দু একটা কাজ মানে হতেই পারে, কিন্তু ওভারঅল এদের সবার কাজ, আমি রেট্রোস্পেক্টিভ ধরো রাজার রেট্রোস্পেক্টিভ দেখেছি, আমার মনে হয়নি যে ওই চলছে তো চলছেই ওই পথে, নিচ্ছি তো নিচ্ছি না। একটা জায়গা ছিল, আহ ইন্ডিয়ান অ্যাবস্ট্রাকশন বলো, এ বলো সে, আমি এটা অন্য কিছু করব। কিন্তু ইনফ্লুয়েন্স গুলো এই যে রঙের ব্যবহারে, ফভিস্ট ইনফ্লুয়েন্স পরিষ্কার। আহ, সেই যে মাতিসের মাতিসের এই যে রং লাগানোর কায়দা, এটা তো ভূপেন কাক্করের ছবির মধ্যেও মানে হ্যাঁ, আছে। কারণ আবার মাতিস আবার তো 50-এর দশকে মারা গেছেন। অনেক ইয়ে করেছে, মানে উনি আবার সারাটা জীবন। এই যে ব্রিটিশ পেন্টার যে যে এই যে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছে, ওই যে যে হকনি, ছবিগুলো পট, ডেভিড হকনি। ডেভিড হকনির তো প্রথম দিকের যে স্কেচ বা ছবি আঁকা বা এচিং, সেগুলোর মধ্যে ঠিক ওইভাবেই রংটাকে অ্যাপ্লাই করার। হ্যাঁ, ওই যে বললাম, কেজি সুব্রমণিয়ম বা তায়েব হ্যাঁ, মেহতা, কেজি এদের সুব্রমণিয়াম। পরিষ্কার কনসাসলি তাকিয়েছে। কিন্তু তায়েব মেহতার ছবি দেখে তোমার ঝপ করে মাতিসের এই পোস্ট ফব এটা মনে পড়বে, কিন্তু তাই বলে তায়েব মেহতার বাকিটা, তার ইয়ে ওই যে স্প্লিট মাঝখান দিয়ে বর্ডার, কমপ্লিটলি ইন্ডিয়ান, কমপ্লিটলি ইন্ডিয়ান। সেই জন্য এই মুভমেন্ট গুলোকে জানা দরকার। এরপর না, আজকে যদি কেউ বলে আমি ভ্যান গঘ দ্বারা প্রভাবিত, মাতিস দ্বারা প্রভাবিত, একটু মুশকিলের শোনায়, একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আমি ইভেন তায়েব মেহতার কাজে যতটা মাতিসের প্রভাব, আজকে আমি কারো কাজে অতটা প্রভাব আশা করব না। আহ, কিন্তু হ্যাঁ, তবে ফবিজমের অনেকটাই মানে এই যে রং দেওয়ার কায়দা, সেটা রয়ে গেছে, সেটা একেবারে মানে একটা কনসাসলি স্বাধীনতা আনকনসাসলি। দিয়েছে, হ্যাঁ, স্বাধীনতা যেটা অনেকেই আন্তর্জাতিক, একদম ভীষণভাবে আন্তর্জাতিক। রয়েছে। ঠিক আছে, চলো আজকে তাহলে হলো, শেষ করি।